নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময় আরও একবার আপনাদের সকলকে জানায় স্বাগত। আজ আপনাদের শোনাব শের জংয়ের লেখা আমার প্রথম শিকার এই কাহিনীটি। শের জং হলেন এমন একজন শিকারী যিনি শুধু অরণ্যের ভয়াবহতাকে অন্বেষণ করেই তৃপ্ত থাকেননি, এর পাশাপাশি তিনি নিভৃত বনের অন্তরালে বিস্তৃত অপার সৌন্দর্যের অনুসন্ধান করেছেন। তাই তার চোখে জঙ্গল তার নিশি উন্মুত্থিত রূপের হাজারো পসরা সাজিয়েছে, হয়েছে সে রহস্য ঢাকা কুহক। এই বিচিত্র সুন্দর অরণ্যের সাথে প্রথম পরিচয়ের অপূর্ব এই কাহিনীটি আজ আমরা শোনাতে চলেছি। এই বিচিত্র সুন্দর কাহিনীটি শুরু করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে থাকছে সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট। প্লিজ সাবস্ক্রাইব বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আসুন শুরু করি। তখন অক্টোবর মাস, পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে। এমনই সময় দ্রুত ঘোড়ায় চড়ে আমি আমাদের গ্রাম থেকে প্রায় 6 মাইল ব্যবধানে ওপারে চলেছি, ওপারের সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ করতে। তখন আমি 14 বছরের কিশোর। আমার জীবনের সেই প্রথম শিকারী হিসাবে একক অভিযান। আমার জীবনের বহু দিনের বহু কামনার ধন হল বনের বাঘ। বনের মধ্যে যে সৌন্দর্যে অদ্বিতীয়, সেই বহু কল্পনার সামগ্রীর উদ্দেশ্যেই আজ আমার যাত্রা। তাই শিকার আজ আমার উত্তপ্ত রক্তের হিল্লোল। আমার বাবা শিকারী হিসেবে বিখ্যাত ছিলেন। গুলি ছুঁড়তে আর বল্লম শিকারে তিনি যথেষ্ট প্রশংসা অর্জন করেছিলেন। তার আজীবনের শখ ছিল বনের বড় বড় জানোয়ার শিকার করব। তাই তিনি সরকারের অধীনের উচ্চপদস্থ কর্মচারী হওয়া সত্ত্বেও স্বেচ্ছায় সেই পদ ছেড়ে দিয়ে স্থায়ীভাবে এসে বসবাস করেন সমস্ত শিকারীর কল্পনার স্থান এই শুভ্র পার্বত্যগিরির উপত্যকায়। উদ্দেশ্য হল বনের বৃহৎ বৃহৎ প্রাণী হত্যার মাধ্যমে জীবনের অবশিষ্ট দিনগুলোকে রঙিন আনন্দে উজ্জ্বল করে তোলা। তখন সময়সীমা হল বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের প্রথমার্ধ। ওই জায়গায় সেই সময়ে একটা বাঘ ক্রমান্বয়ে গরু মেরে গ্রামের লোকেদের তার অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছে। এই বাঘটি এত শয়তান ছিল যে তার শয়তানিতে দুন উপত্যকা থেকে 150 বর্গমাইল জায়গা ঘিরে গ্রামবাসীরা রীতিমতো শঙ্কিত হয়ে পড়েছিল। বর্তমানে হিমাচল প্রদেশের দক্ষিণ দিকের অন্তর্ভুক্ত হয়েছে এই জায়গাটি। এই রকম আশ্চর্য ধরনের হিংস্র বাঘ দেখতে পাওয়া বর্তমানে খুবই দুর্লভ। যেখানে অন্য বাঘ তাদের উদরপূর্তির জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু মেটাবার জন্যই হত্যা করে এবং অবশিষ্ট কটা দিন ছুটি নিয়েই উদরপূর্তি করে, এই বাঘটি সে জায়গায় কোনো বাছবিচার না করেই অনবরত শিকার করে চলে। একদিন এই বাঘটি শিকারের সংখ্যা গণনা করতে গিয়ে লক্ষ্য করেছিলাম, খালি একদিনেই বাঘটার শিকার হয়েছিল এক জায়গায় 8টা আর অন্য জায়গায় দুটো মোষ। বাঘটার গতিবিধিও ছিল অন্যান্য বাঘদের থেকে বেশ স্বতন্ত্র ধরনের। চলবার সময় মাটিতে বাঘটার বাঁ দিকের সামনের পায়ের ছাপটা পড়ত একটু লম্বাটে হয়ে আর কিছুটা আবছা হয়ে। তার থেকে বেশিরভাগ লোকের মনেই এই ধারণা হয়েছিল যে সে বোধহয় চলবার সময় একটু পা টেনে চলত, কেননা মাটিতে তার পায়ের যে ছাপ পড়ত তাতে লক্ষ্য করা যেত যে তার বাঁ পায়ের 5 আঙুলের জায়গায় 6টা ছাপ পড়ছে। সেজন্য তার নতুন নামকরণ হয়েছিল। অবশ্য গ্রামবাসীরা দিয়েছিল ল্যাংড়া চ্যাঙা, অর্থাৎ
6 আঙুলে খোঁড়া। আকারে সুবিশাল হওয়ায় এবং লম্বা চওড়ায় অস্বাভাবিক রকমের মেদ বৃদ্ধি হওয়ার ফলে সে ছুটে গেলেও বনের সুচতুর জানোয়াররা তার বেহাত হয়ে পড়ত। অনন্য পায়ে হয়ে অবশেষে সে গরু চুরির পন্থাই অবলম্বন করে। 3 বছরেরও বেশি সময় ধরে সে তার এই স্বৈরাচারী মনোভাব নিয়ে সেই জায়গায় নির্বিঘ্নে রাজত্ব চালাচ্ছিল। এই সময়ের মধ্যেই সেই শয়তানটা অনেক দূরাঞ্চলের গ্রামের চাষিদের গরু ছাগলও খেয়ে খেয়ে প্রায় নিঃশেষ করে ফেলেছিল। অমরাবতীর সুখ সম্ভোগেই উন্মত্ত অমরাগণ, তাদের বিন্দুমাত্র অবসর নেই পৃথিবীর ক্ষুদ্র ব্যাপারে নাক গলানোর। আর এই জায়গাটা তখন যেসব দেশীয় ভূস্বামী অথবা জমিদারের রাজ্যসীমার আওতার মধ্যে পড়েছিল, তাঁরা ছিলেন প্রচণ্ড রকমের বিলাসী, প্রকৃতিতে এইসব সুখমত্ত দেবতাদেরই অনুরূপ। যদি কোনো মহানুভব শিকারী তাদের প্রতি অত্যন্ত সহানুভূতি প্রবণ হয়ে কিছু সাহায্য করতে এগিয়ে আসে, খালি তাহলেই লোকে সহস্র বাধাবিঘ্নের হাত থেকে কিছুটা নিস্তার পেত। অবশ্য তা করতে হতো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে, কারণ একমাত্র ভূস্বামী অথবা জমিদার ছাড়া সেই সময় অধিকাংশ রাজ্যেরই সাধারণ লোকের কোনো অধিকার ছিল না বাঘ শিকার করার। আমার পিতৃদেব এই অত্যাচার নিবারণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। বাঘটাকে উপযুক্ত শাস্তি দেবার জন্য তাকে মাসের পর মাস শীত, গ্রীষ্ম ও বর্ষার বহু প্রাকৃতিক অত্যাচার সহ্য করেও বাধ্য হয়ে বহু রজনী বিনিদ্র অবস্থায় কাটাতে হয়েছিল। কিন্তু তিনি বারবার ব্যর্থ হয়েছিলেন। তিনি যতবারই ইচ্ছা করেছেন বাঘের সঙ্গে মুখোমুখি হতে, ততবারই তাকে বোকা বানিয়ে বাঘটা পালিয়ে গেছে। এমন সময় একজন গ্রামবাসীর মুখে যখন শুনলাম যে রক্তপিয়াসী চ্যাঙাটার হাতে তার শেষ বলদটার প্রাণনাশ হয়েছে, তখনই আমি ঘোড়া ছুটিয়ে দিলাম ধোলা কুনুবার জঙ্গলের উদ্দেশ্যে। অক্টোবরের আকাশ তখন গোধূলি আলোয় রাঙা হয়ে উঠেছে। আমার বাবা যখন খবরটা পেলেন, তখনই তিনি আমায় প্রশ্ন করেছিলেন, কিরে, ভাগ্য পরীক্ষা করতে একবার যাবি নাকি? আমি তৎক্ষণাৎ আমার সম্মতির কথা জানিয়ে দিলাম। যদি আবার পরে বাবা অসম্মত হন, এই ভয়ে তাড়াতাড়ি তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তখন আধ ঘন্টাও হয়নি, এর মধ্যেই আমি ঘোড়ায় চড়ে তার নাগালের বাইরে চলে গেলাম। লোকটা যে গ্রামের অধিবাসী, সেই গ্রামের উদ্দেশ্যেই আমার ঘোড়া ছুটিয়ে দিলাম। আমার এই ঘোড়াটার বয়সই যে শুধু কম তাই নয়, তার জাতটাও খুব ভালো। সে ছিল উৎকৃষ্ট জাতের কাথিয়াবাড়ি বংশের ঘোড়া। তার আকৃতিটাও খুব চমৎকার। বুনো শুয়োর তাড়াতে তার খুব উৎসাহ। তার এবং আমার মধ্যেকার সম্পর্কটা ছিল একটু বেশি রকমের গভীর। ও আমাকে সাথী হিসেবে বহুবার সাহায্য করেছে। যখনই আমি ছুটতে ছুটতে বর্ষার ফলা দিয়ে তাঁবুর খোঁট তুলেছি অথবা বেড়া টপকানোর খেলায় আনন্দকে উপভোগ করতে চেয়েছি, সব সময়ই আমাদের উভয়ের মধ্যে মন দেয়া নেওয়া হয়েছিল। এরকম একটা কাজের দায়িত্ব পেয়ে আমি তখন আহ্লাদে প্রায় 8খানা। আমার এই আনন্দের ভাগ থেকে আমার ঘোড়া মতিও, যার নামকরণ করেছিলাম আমি, বঞ্চিত ছিল না। খুব খোশ মেজাজে তখন আমরা চলেছি। আমি আর মতি রাস্তার ঝোপঝাড় খানা ডোবাকে তোয়াক্কা না করে চলেছি। একটা জায়গায় এসে একটা বেশ লম্বা কাঁটা গাছের ঝোপ পার হতে গিয়ে মতি যখন আচমকা একটা বিরাট লাফ দিল, তখন আগে থেকে বুঝতে না পারায় আমি অপ্রস্তুত হয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম তার পিঠ থেকে। এই আকস্মিক পড়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে যেই না ঘোড়ার জিনটাকে নাগালের মধ্যে আনার জন্য হাত বাড়িয়েছি, অমনি বন্দুকটা আচমকা হাত আলগা হয়ে গিয়ে পড়ে গেল নিচের জমিতে। সেখানে মাটিটা ছিল খুব কঠিন, অর্থাৎ শুকনো। তাই বন্দুকটা মাটিতে স্পর্শ করা মাত্রই সেটি ভেঙে গেল। ঘোড়াটা তাড়াতাড়ি ঝোপটাকে অতিক্রম করেই থেমে গেল রাস্তার উপরে এসে। মাটিতে নেমে রাইফেলটা আমি তুলে নিলাম। বন্দুকটা হাতে নিয়ে চারপাশ দেখতে গিয়ে লক্ষ্য করলাম যে একটু ফেটে গেছে সেই ছোট্ট কাঁচের হাতলটা, যেটা বন্দুকের গুলি ছোড়া নলের বাঁদিকের যন্ত্রসমূহের সাথে যুক্ত নিচেকার পাতের স্তরের সঙ্গে কোনাকুনিভাবে আঁটা থাকে। বেদনায় আমার চোখে জল এসে গেছিল। এমন সুবর্ণ সুযোগ নষ্ট তো হলোই, তার উপরে আমার বাবা হয়তো
এরপর আমায় প্রচণ্ড রকমের তিরস্কার করবেন। এরকম একটা আশঙ্কাও তখন আমাকে আচ্ছন্ন করে তুলেছিল। হাতের অবশিষ্ট নলটার গর্তটা এমনই সাধারণ ধরনের ছিল। এখন আবার বাড়ি ফিরে যাব, না নিজেকে ভাগ্যের হাতে সমর্পণ করে বাঘের পশ্চাদনুসরণ করব, সেটাই চিন্তা করছিলাম। দেরি না করে এখনই আমাকে এর জন্য যে কোনো একটাকে নির্বাচন করতে হবে। এর মানে হলো বাঘ, না আমার পিতৃদেবের কাছে যাব এখন আমার এই ভাঙা বন্দুকটা নিয়ে। একটা বুদ্ধি বার করলাম। আমার সঙ্গের মুখ মোচা তোয়ালেটা দিয়ে বন্দুকের কাঠের চিড় খেয়ে যাওয়া হাতলটাকে আচ্ছা করে বেঁধে নিয়ে মতিকে একটু আদর করে জিনের ওপর পা রেখে তার পিঠে উঠে বসলাম। আর তারপর সোজা আমি আর মতি উভয়ই বিদ্যুতের বেগে ধাবিত হলাম জঙ্গলের দিক লক্ষ্য করে। আমরা উভয়ই তখন আগেকার চাপল্যকে বর্জন করেছি। তার পরিবর্তে কিভাবে এই অপ্রিয় চিন্তাগুলোর সমাধান করা যায়, তাই আমাদের তখনকার মতো দুজনের একমাত্র চিন্তা হয়ে দাঁড়ালো। মতির পরের চিন্তা হলো কিভাবে লাফিয়ে ঝোপ ডিঙানো যায়, আর আমার পরের চিন্তা হলো বাবার সামনে কি মুখ নিয়ে উপস্থিত হব। অবচেতন মনে আমার চোখে উঠল সেই বাঘটার অপরূপ রূপ সৌন্দর্য রাশি। আমি জেগে জেগেই স্বপ্ন দেখতে লাগলাম। আমার স্মৃতিপটে উদিত হলো প্রায় 2 বছর আগেকার প্রত্যক্ষ অভিজ্ঞতার একটা ঘটনা। চারপাশের যে সমস্ত গ্রামবাসীদের পোষা গরু ছাগলগুলো চ্যাঙার শিকার হয়ে পড়েছিল, সেখান থেকে কিছুটা দূরে দলবল সহ আমার বাবার তাঁবু ছিল। দলের সকলের আহারের কারণে আমাকে মাংস সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্বটা ঠিকমতো পালন করাই হলো আমার আন্তরিক ইচ্ছা। যৎসামান্য শিকারের ইচ্ছা নিয়ে আমি বন্দুকটা কাঁধে ফেলে অতি প্রত্যুষেই যাত্রা করলাম। একটু গভীরে প্রবেশ করতেই আচমকা শালবনের ভেতর থেকে ভীত একদল বুনো মোরগের কোঁক কোঁক শব্দ শুনতে পেলাম। জঙ্গলের নিয়মকানুন সম্পর্কে তখনও আমি ভালো করে অভিজ্ঞ হয়ে উঠতে পারিনি। তখনও আমি জানি না বনের জন্তু জানোয়ারদের ভাষা কীরকম হয়। পাখিগুলোর চিৎকার ভবিষ্যৎ বিপদের সংকেত করে সকলকে সচেতন করে তুলছিল। সেই আওয়াজটা যেখান থেকে আসছিল, আমি সেই দিক লক্ষ্য করে এগোতে লাগলাম। যে ঝোপটার ভেতর থেকে বনমোরগের ভীত কণ্ঠস্বর বাতাসে ভেসে আসছিল, আমি খুব আস্তে আস্তে পা টিপে টিপে তার সামনে গিয়ে উপস্থিত হলাম। বনমোরগেরা এরকমভাবে ঝোপের মধ্যে মিশে গিয়েছিল যে উভয়ের ব্যবধান মাত্র 7-8 হাত হলেও সম্পূর্ণভাবে তারা আমার দৃষ্টিগোচর হচ্ছিল না। আমার সতর্ক দৃষ্টিটা চারপাশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। মাটির বুকে শালবনের প্রতিবিম্ব পড়ে তাকে করে তুলেছিল ঘোর কালো রঙের। তার উপর জঙ্গলের বিশাল বিশাল গাছের পাতার ফাঁক ফোঁকর দিয়ে প্রভাত সূর্যের সোনালি আলো এসে তির্যকভাবে সেই কালো জমিটার ওপর পতিত হয়ে তাকে চুম্বন করে যাচ্ছিল বারবার। তাদের উভয়ের এই আলিঙ্গিত দেহ সৌন্দর্য আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল আমার বাবার ড্রয়িং রুমের দেয়ালের আর মেঝের ওপর বিছানো বাঘ ছালটিকে। আমার সমস্ত চিত্তকে সেই কক কক শব্দের দিকে একাগ্রভাবে নিবিদ্ধ করে ঝোপ লক্ষ্য করে আমি অতি সন্তর্পণে অগ্রসর হচ্ছিলাম। গুলি ছুঁড়ে কতকগুলো বনমোরগ শিকার করার তীব্র ইচ্ছা আমাকে প্রবলভাবে চালিত করছিল সেই ঝোপটার মধ্যে গুলি ছুঁড়তে। তবুও আমি গুলি ছুঁড়লাম না, কারণ সৌভাগ্যবশত সেই সময়ই আমার স্মৃতিপটে উদিত হলো অস্ত্রবিদ্যা সম্পর্কিত সেই প্রচলিত প্রবাদ বাক্য কটি। স্পষ্টভাবে কোনো কিছু না দেখে গুলি ছুঁড়ো না কখনো। তাই মনের আকাঙ্ক্ষাটা প্রবল হলেও তাকে ত্যাগ করলাম প্রায় সঙ্গে সঙ্গেই। এক পলকের জন্য ঝোপের অপর পাশটা পর্যবেক্ষণের ইচ্ছা নিয়ে ছায়াচ্ছন্ন স্থান পরিত্যাগ করে আমি ঝোপটার চারদিকটায় মাটিতে হামাগুড়ি দিতে শুরু করলাম। ঝোপটার চারদিক ঘুরে এসে যেমনই উঠে দাঁড়িয়েছি, তখনই বিরাট আকৃতি একটা ব্যাঘ্র সুন্দরের সঙ্গে একদম মুখোমুখি আমার শুভ দৃষ্টি। অবশ্য শুভ না অশুভ তা তখন আমার জানা ছিল না। আমাদের উভয়ের মধ্যেকার ব্যবধান অন্ততপক্ষে 20 হাত হবে।
চারদিক থেকে তার গায়ের আবেশ আর অন্ধকার এসে মিশে গিয়েছিল যেন। আর তার সেই অপরূপ দেহ সৌন্দর্য নিয়ে সে যেন ঠিক বিখ্যাত চিত্রকর ভ্যান গগের সোনালি কালোর আঁকা চিত্রপটের একখানা ছবি। তার এই অপরূপ দেহ সম্পদ আমাকে বিন্দু মাত্র ভীত করে তোলেনি। পরিবর্তে তার এই বিস্ময়কর অশান্ত রূপরাশি আমাকে বিস্মিত ও চমৎকৃত করে তুলেছিল। মুহূর্তের মধ্যেই সেই ছবিটা জীবন্ত হয়ে উঠল, রঙগুলো খুঁজে পেল তার গতি। আর তারপর আকাশ চিরে একটা গর্জন শোনা গেল, আর তাতে যে সুর উঠল তাতে ক্ষোভ অপেক্ষা তিরস্কারের সুরই বেশি মেশানো ছিল। চোখের পলক ফেলতে না ফেলতেই বাঘটা উলুবনের ভেতর এক লাফে ঢুকে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমি তাড়াতাড়ি ছুটে এসে বাবার কাছে সব কথা বললাম। সঙ্গে সঙ্গে বাবা জঙ্গলের চারিদিকে অনুসন্ধানের ব্যবস্থা করলেন, কিন্তু সমস্ত দিন ধরে তল্লাশি করেও কোনো লোকই সেই অদৃশ্য হয়ে যাওয়া বাঘটির কোনো খোঁজই পেল না। আমার সঙ্গে চ্যাঙার সেই প্রথম মিলন। সেদিন তার উপস্থিতি আমাকে ভীত করে তোলার চেয়ে আনন্দিতই করে তুলেছিল বেশি। তাই এখন আমি নির্ভীক হৃদয়ে ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে ছুটে চলেছি তার বর্তমানের অত্যাচারিত অঞ্চলের দিক লক্ষ্য করে। উপরন্তু আমি তখন নিতান্তই উদ্গ্রীব হয়ে পড়েছিলাম তার সঙ্গে আমার পুরনো অথচ প্রত্যক্ষ পরিচয়টাকে নতুনের মোহে উচ্ছ্বাস করে তোলার জন্য। যে গ্রামে বাঘটা বলদটাকে মেরেছিল, বেলা ৩টের সময় আমি সেই গ্রামে গিয়ে হাজির হলাম। যেখানে সেই বলদটার মৃতদেহ পড়ে আছে সেই ভয়ঙ্কর জায়গাটা জঙ্গলের কিছুটা ভেতরে। এই জায়গাটায় যেতে গেলে এখান থেকে কয়েক মাইল হাঁটতে হবে। শিকারীর আগমনের প্রতীক্ষায় সমস্ত গ্রামবাসীরা নিতান্তই উৎসুক হয়ে উঠেছিল। সেখানে যখন তারা আমার মতো শিকারীকে দেখল, যার বয়স নিতান্তই অল্প, তার উপর আবার চুলগুলো তার খাড়া খাড়া এবং একটা নিরীহ ভাব ছড়ানো তার সমস্ত চোখে মুখে, তখন একটা আশাভঙ্গের বেদনায় তারা ভেঙে পড়ল। আমার ওপর ঠিকমতো নির্ভর করতে পারল না। গৃহবধূরা তাদের মেয়েরাও কৌতূহল দমন করতে না পেরে ঘরের দরজার পাশ দিয়ে আমাকে আড়াল থেকে দেখছিল। এমন সময় তাদের মধ্যে একটা কাজল কালোর হরিণ চক্ষু বিশিষ্টা কিশোরী আমার দৃষ্টি আকর্ষণ করল। সে আস্তে আস্তে তার বান্ধবীর কানে কানে কি একটা বলল, তারপর আমার উদ্দেশ্যে একটু হাসল। আমার মনে হলো সে বোধহয় আমাকে ব্যঙ্গ করছে। যখন হাতের ঘড়িটার উপর চোখ পড়ল, সচেতন হলাম সূর্য তখন মাথার ওপরে। তারপর নজরে এলো ভাঙা বন্দুকটা। ভীষণভাবে আঘাত পড়ল আমার উৎসাহে। একে একা, তারপর গাঁয়ের লোকেদের সামনে নিজেকে অপদস্থ না করে তোলার জন্য আমি দারুণ হতাশায়ও নিজের চোখে জল আসতে দিলাম না। যা হোক, কোনো মতে গলা ঝাঁকিয়ে আমি আমার মনটাকে এই গ্রামেরই অধিবাসী বুড়ো চাচার সন্ধানে নিযুক্ত করলাম। বুড়ো চাচা এই গ্রামেরই একজন বয়স্ক অধিবাসী, কিন্তু লেখাপড়া না জানলেও তিনি যেমন ছিলেন অত্যন্ত রকমের বিনয়ী, তেমনই মনটাও ছিল তার খুবই স্পর্শকাতর। বাল্যকাল থেকেই এই বুড়ো চাচা আমার পরিচিত। আমি যখন সেই গ্রামে পৌঁছালাম তখন খেতে কাজ করছিলেন বুড়ো চাচা। আমার আগমনের সংবাদটা তাকে দেওয়ার জন্য গাঁয়ের একটা ছোট বাচ্চা ছেলে তখনই ছুটে গেল তার খেতে। খবরটা পেয়েই ছুটে এসে বুড়ো চাচা আমাকে দু হাতে জড়িয়ে ধরলেন তার বুকে। সমস্ত গ্রামবাসীদের মধ্যে আমার ওপরে শুধু তারই অগাধ আস্থা দেখে মনে বল পেলাম। আনন্দে ডগমগ হয়ে বুড়ো চাচা আমাকে প্রশ্ন করলেন, বেলা হয়ে গেল অনেকটা না? তাহলে আর বিলম্ব করা উচিত নয়। দেখি এই চ্যাঙার মতামতটা আবার কি ধরনের হয়। জঙ্গলের উদ্দেশ্যে আমি বুড়ো চাচাকে সঙ্গে করে অভিমানে বের হলাম। অবশ্য তার আগে মতিকে পিঠ চাপড়ে আশ্বস্ত করে তার খাওয়া আর থাকার ব্যবস্থা করে তাকে গ্রামেই রেখে এসেছিলাম। আমি আর বুড়ো চাচা বিকেল 5টার সময় তাঁবুস্থলে পৌঁছালাম। তখন বাঘের আগমনের প্রত্যাশা করা মূর্খতা মাত্র। সমস্ত কিছুর ব্যবস্থা করে 4টে বাজার অনেক আগেই আমার
তাদের উদ্দেশ্যে অপেক্ষা করা উচিত ছিল, কেননা ওই সময়ের মধ্যে বাঘেরা এবং বিশেষত চিতাবাঘেরা আলস্য ত্যাগ করে। মরির ওপর লক্ষ্য রাখার জন্য পছন্দ মতো একটা জায়গা ওই মরির থেকে কিছুটা ব্যবধান রেখে অপেক্ষা করে। চারদিকে সুগভীর নলগাছে ঘেরা একটা উন্মুক্ত প্রান্তরে শিকারটাকে ফেলা ছিল। তার চারদিক ঘিরে আবার সুবিশাল গগনচুম্বী শাল গাছ। এরকম একটা পরিস্থিতি আমার মনটাকে ভীষণ রকমের বিষণ্ণ করে তুলল। 4 দিন আগেকার মৃত বলদটার সমস্ত দেহটার মধ্যে অবশিষ্ট যা ছিল, একবার মধ্যে কেবল চারদিকে ছড়িয়েছিল কতকগুলো শুকনো হাড়, তাও হায়নারা, শেয়ালেরা এবং শকুনেরা তাকেও ঠুকরে প্রায় নিঃশেষ করে ফেলেছে। এমন সময় আমার দৃষ্টি পড়ল বুড়ো চাচার ওপর। আমার চেয়ে তিনি বেশি হতাশ হয়ে পড়েছিলেন। তিনি আমার কাছে সরে এলেন। গলার স্বর আস্তে করে বললেন তিনি, যেখানে শয়তান চ্যাঙাটা মধ্যমতে দেহের কাছে ভুলেও আসে না, সেখানে আমাদের এমনই দুর্ভাগ্য যে এই মরিটাকে নিতান্তই 2-1 দিন আগেই মারা হয়েছে। এটা সব থেকে দুর্ভাগ্যের কথা যে আমাদের শিকার করার নির্দিষ্ট সময় আমাদের প্রস্তুত হওয়ার অনেক আগেই চলে গেছে। আমি চাচার মত জানতে চাইলাম। বললাম, এই সময়টা হরিণ শিকার কিংবা শুয়োর হত্যা করারও উপযুক্ত নয়। তাহলে আমাদের উভয়ের গ্রামে ফিরে যাওয়ার কোনো অর্থ নেই। বরঞ্চ কিছু সময়ের জন্য এই রাত 10টা পর্যন্ত এখানেই তার অপেক্ষা করা যাক না। বুড়ো চাচা আমার মতামত জেনে একটা মুখে আপত্তি তুললেন বটে, কিন্তু একটা আনন্দের সম্মতির রেশ দেখা গেল তার সহানুভূতিপূর্ণ দরদি চোখের কোণে। তা লক্ষ্য করে আমি মনে মনে অত্যন্ত আনন্দিত হলুম। নিজেকে এখন স্বাধীন বলে মনে করলাম। ব্যাডমিন্টন আকারের যে বিরাট ফাঁকা জমিটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছিল, তার চতুর্পাশে মরা জীবজন্তুর মাংস শূন্য ফ্যাকাশে হাড়গুলো ছড়িয়ে আছে। তার উপর শালবনের ছায়া জায়গাটাকে এমন নিবিড় ও গভীর করে তুলেছিল যে তা মনের মধ্যেও একটা অজানা আশঙ্কা সৃষ্টি করছিল। প্রায় 4 ফুট উঁচু হবে এমন একটা উইয়ের ঢিবি দেখতে পেলাম। ঢিবিটা ছিল এখান থেকে পূর্ব দিকের কোণ ঘেঁষে। আমার বসার জায়গা হিসেবে এই ঢিবিটাকেই আমি মনোনীত করলাম। উঁচু নিচু ঢিবিটাকে সমান করে নিয়ে নিশ্চিন্তভাবে বসবার জন্য তার উপর একটা কম্বল বিছিয়ে দিলাম। পা দুটোকে ওপর থেকে ঝুলিয়ে দিয়ে কোলের ওপর রাইফেলটাকে আধশোয়া করে রেখে কম্বলের ওপর বসে বাঘের অপেক্ষায় রইলাম। হাতের ইশারা করে বুড়ো চাচাকে গৃহে ফিরে যেতে বললাম, কেননা ঢিবিটা দুজনের বসবার পক্ষে উপযুক্ত ছিল না। এমন একটা বিশ্রী জায়গা থেকে বাঘ শিকার করা খুবই কঠিন ব্যাপার। যদিও ঢিবির অসমতল স্থানগুলো আমি বসে বসেই অনুভব করতে পারছিলাম এবং তা আমাকে যারপরনায় বেশ বিব্রত করে তুলছিল, তা সত্ত্বেও আমি তার কোনো প্রকাশ না করে বুড়ো চাচাকে স্থান ত্যাগের জন্য ইঙ্গিত করলাম। অন্তত 4 ঘন্টা ধরে এই রকম নিজের মনোনীত স্থানরূপ কণ্টকশুলের অত্যাচারকে নীরবে সহ্য করতে হলো। মনে মনে আমার একটা বদ্ধ ধারণা ছিল যে এমন অসময়ে বাঘ হয়তো আজ আর আসবে না। তবুও এই প্রথমবারের জন্য বাঘের অপেক্ষায় আমার একক অভিযান। একটা অব্যক্ত অনুভূতি বারবার আমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। অবশ্য জঙ্গলের মধ্যে নিঃসঙ্গ রাত্রি যাপনের অভিজ্ঞতা এর আগেও আমার অনেকবারই হয়েছিল, তাই বন জঙ্গল কিংবা রাত্রির অন্ধকারের নিস্তব্ধতায় আমার ভয়ে আস্তে আস্তে অনেক দিন আগেই ভেঙে গিয়েছিল। তাই মনে মনে দুটো ব্যাপারেই আমার আগে থাকতেই রীতিমতো অভিজ্ঞতা সঞ্চিত ছিল। আমার বাবা অনেক পশু পাখি পুষতেন বাড়িতে, তাই এদের সংখ্যাও প্রচুর ছিল। তিনি এবং আমি ছাড়া আর এদের নিয়েই আমাদের বাড়িটা ভর্তি হয়ে গিয়েছিল। বাল্যকাল থেকেই অনেক রকমের গল্প তাই আমার জানা হয়ে গিয়েছিল। হিতোপদেশ, পঞ্চতন্ত্র আর সেই সঙ্গে রুডিয়ার্ড কিপলিংয়ের গল্পও আমার জানা ছিল। বাল্যকালে স্মৃতিরোমন্থনের হাত থেকে নিজেকে মুক্ত করে এই বাস্তব পরিবেশের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি বোলালাম। সমস্ত জঙ্গলটা নিশ্চুপ, চারদিক থমথম করছে।
সকলেই যেন ভবিষ্যতের অমঙ্গল আশঙ্কায় নীরব হয়ে সময়ের প্রতীক্ষায় আছে। খালি জঙ্গলের মধ্যে বিচিত্র সব পোকামাকড়ের একঘেয়ে গুনগুন আওয়াজ। মাঝে মাঝে এই নিস্তব্ধতার বুক চিড়ে কাঠঠোকরার বিব্রত স্বর শোনা যাচ্ছে। একটার পর একটা মধুর কল্পনা আমাকে মোহাবিষ্ট করে তুলেছে। একটা অবিচ্ছিন্ন শান্তি মনে মনে অনুভব করছি। যৌবনাগণের বিচিত্র সুখ স্বপ্নের জগৎ আমার মনে বিচিত্র ভাবতরঙ্গের দোলায় দোলায়িত। মনে হচ্ছে আমার মনের সেই অব্যক্ত কামনা বাসনার জগতে আমি যেন সেই হরিণনয়না গ্রাম্যবালার সঙ্গে ক্রীড়ারত। হঠাৎ একটা বিরাট আওয়াজে আমার সেই সুখ স্বপ্ন ভেঙে গেল। সমস্ত জঙ্গলের মধ্যে সেই আওয়াজ যেন মিনান্নত, একেবারে নতুন ধরনের। আওয়াজটা আমার চেতনার গভীরে গিয়ে আঘাত করল। মনে তৎক্ষণাৎ একটা সন্দেহ জাগল, এ আওয়াজ বাঘের নয় তো? তাহলে কি আমাকে দয়া করতে বাঘের আগমন ঘটেছে? বন্দুকের একটা মাত্র নল আমার কাজে সহায়ক। প্রায় 3.25 ইঞ্চিটার একটা কার্তুজ ভরা রয়েছে তার মধ্যে। আসার সময় আমার বাবা নিজের হাতে ভরে দিয়েছেন খোলের ভেতর। মোম দিয়ে আটকে 5 ড্রাম কালো বারুদ আর লোহার 12টা বাকশট গুলি। উত্তেজনায় আমার হৃৎপিণ্ডটার স্পন্দন তখন অস্বাভাবিক রকমের দ্রুত। বন্দুকের ছোট হাতলটা আর ফিস প্লেটের ওপর আমার হাত শক্ত হয়ে চলে গিয়েছে। একটুও শব্দ না করে চোখ ঘুরিয়ে দেখলাম, হায় ভগবান, বাঘের জায়গায় একদল শেয়ালের আগমন ঘটেছে সেখানে। ভালো করে গুনে দেখলাম 7টা শেয়াল আছে তাদের দলের মধ্যে। শীতকালে নতুন লোমে তাদের আপাদ মস্তক ঢাকা। খুব সতর্ক ছিল শিয়ালগুলো। নিজেদের পাপবোধ সম্পর্কে তারা খুবই সাবধানী ছিল। তাদের মধ্যে পাশ করে কতকগুলো যখন মরার হাড় চিবোতে ব্যস্ত ছিল, তখন বাকিগুলো কিছু সময় ধরে ধরেই সজাগ হয়ে চারিদিকে সতর্ক ও সাবধানী দৃষ্টি নিক্ষেপ করে চলছিল। আচমকা তারা তাড়াতাড়ি করে খাওয়া ছেড়ে দিয়ে নিকটবর্তী জঙ্গলের মধ্যে ছুটে গিয়ে আত্মগোপন করল। আমার অজান্তেই কখন ওরা আমার আগমনের খবর পেয়ে গেছে দেখে আমি কিঞ্চিত ক্ষুব্ধ ও বিষণ্ণ হয়ে পড়লাম। আচমকা আমার ডান দিক থেকে একটা ময়ূরের তীক্ষ্ণ স্বর ভেসে এলো। সেই আওয়াজে সমস্ত জঙ্গলের মধ্যেকার এতক্ষণের বিরাজমান নিস্তব্ধতা টুকরো টুকরো হয়ে গেল। একটা আশঙ্কা আমাকে ভীত ও চকিত করে তুলল। আস্তে আস্তে সমস্ত বনটা কিছু সময় ধরে ময়ূরের সমবেত ধ্বনিতে প্রতিধ্বনিত হতে লাগলো। কাছ থেকে একটা সম্বর ও তার চাঁক চাঁক আওয়াজ সেই আওয়াজটাও মিলিয়ে দিল। আর প্রায় সঙ্গে সঙ্গেই চিতলের দলের কম্পিত সবর মূর্ছনা প্রতিদ্বন্দ্বিতায় নামল। সে আওয়াজ কম্পিত করে তুলল সকলকে। প্রায় 15 মিনিট ধরে চলল কে কতখানি স্বরগ্রাম উচ্চে তুলতে পারে তারই প্রতিদ্বন্দ্বিতা। প্রথমে ধীর গম্ভীর স্বরে চলতে চলতে একটু উঁচুতে উঠল, তারপর আস্তে আস্তে একেবারে উঁচুতে উঠে গিয়ে উদাত্ত সুর সৃষ্টি হলো। তারপর তা আস্তে আস্তে আকাশের অসংখ্য তারার মধ্যে অপলকে নিঃশেষ করল। তারপর তা রাত্রির ঘুম স্বপ্নের মতো অন্তরিত হয়ে মধ্যরাত্রির গুরু গম্ভীর নৈশব্দতাকে স্বাগত জানালো। একটা স্বপ্নের মতো যেন সবকিছু মনে হলো। এখন সেই স্বপ্ন গিয়ে পূর্বের অবস্থা ফিরে এলো। সেই সারা বন জুড়ে একঘেয়ে নিস্তব্ধতা এবং কীটপতঙ্গের গুঞ্জন ধ্বনি, আর মাঝে মাঝে তার মধ্যে থেকে পশু পাখিদের বিভিন্ন ধরনের চিৎকার শোনা যেতে লাগলো। মেরুদণ্ডটাকে সিধে করে বসে আছি। একটা অজানা আশঙ্কায় নিশ্চুপ সমস্ত বনভূমিটা। এমন সময় ভীত শেয়ালের দলের সমবেত চিৎকার শোনা গেল। বাঘ যে আশেপাশেই আছে তা বুঝতে পারলাম, কিন্তু ঠিক কোনখানে তার অবস্থানটা সেটা অনুভব করতে পারলাম না। এই সব ভাবছি এমন সময় কাছেই একটা খুব আস্তে মচমচ আওয়াজ উঠল ঘাসের মধ্যে।
সোজা রেখে ঘাটটাকে ডান পাশের রগের দিকে চোখের তারা দুটোকে ঠেলে পাঠালাম। দেবার সঙ্গে সঙ্গেই বিস্ময়ে ও আনন্দে এবং উত্তেজনায় আমার চোখ বিস্ফারিত, কারণ সামনে যে দৃশ্য দেখলাম তাতে আমার সর্বাঙ্গ অবশ হয়ে গেল। একটা মুহূর্তের জন্য আমার সমস্ত মনে তীব্র আলোড়ন, সমস্ত চেতনা জুড়ে একটা ভয়ঙ্কর প্রলয় ঘটে গেল। মনের মধ্যে এর সত্যতা নিয়ে নানা রকম সন্দেহের উপস্থিত হলো। দেখলাম সন্ধ্যার গভীর অস্পষ্ট অন্ধকারে অসম্ভব রকমের বড় মাথাটা নিচু করে সামনের থাবা দুটো মুড়ে বিরাট আকারের একটা বাঘ নিজের গায়ের ময়লা পরিষ্কারে ব্যস্ত। ঘাসের ওপর সমস্ত দেহটা ছড়িয়ে দিয়েছে সে। তাকে এই অবস্থায় দেখে মনে হচ্ছে যেন পেছনের পায়ের ওপর ভর দিয়ে কোনো অলস কুকুর সোজা হয়ে শুয়ে শুয়ে আলিশি ভাঙছে। ঘাটটা সোজা থাকার জন্য তার পেছনের সবটা আমি দেখতে পাচ্ছিলাম না। বাঘটার আগমন হলো কোন পথ দিয়ে, তবে কোন সময়ই বা তার আগমন ঘটল? এসব নানাবিধ চিন্তা আমাকে পীড়িত করে তুলছিল। আশ্চর্য রকমের বাঘটার গতিবিধি, আচার আচরণ আমাকে বিস্মিত করে তুলল এই ভেবে যে বাঘটা নিঃশব্দে ছায়ার মতো এসেছে। তার আসার সময় একটা পাতার পড়ারও শব্দ হলো না, এমনকি গাছের একটা ডালও ভাঙেনি তার পায়ের আঘাতে, অথবা তার পায়ের নখের আঁচড়ে একটা ঘাসও ছিঁড়েনি। তাই কেউ কিছু বুঝতে পারেনি যে সে আসছে। দাঁতের ওপর দাঁত চেপে দম বন্ধ করে কোনো শব্দ না করে আমি পাথরের মতো বসে রইলাম, একাগ্র দৃষ্টি চোখে। উত্তেজনায় চোখের পলক ফেলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় গুলি করা আমার পক্ষে একেবারেই অসম্ভব, কারণ আমার অসুবিধে যে দিকটায়, বাঘ ঠিক সেই দিকটাতেই বসে। আর আমার দুর্ভাগ্য এমনই যে বাঘটা যেদিকে বসে আমার বন্দুকের নলটা ঠিক তার বিপরীত দিকে। এর উপর আবার আমার কোলের ওপর বন্দুকটা পড়ে আছে। তাকে কাঁধে তুলে টিপ করতে গেলেই বাঘটা টের পেয়ে যাবে এবং গুলি ছোঁড়ার আগেই এক লাফে আমার নাগালের বাইরে চলে যাবে। তাই সে আশাও সুদূর পড়া হতো। উত্তেজনায় বন্দুকটাকে আমি এমন জোরে চেপে ধরেছি যে আমার আঙুলগুলোতে ব্যথা অনুভব করছি। হঠাৎ দেখি রঙগুলো নড়ে চড়ে উঠল এবং চাঁদের আলো তার প্রকাণ্ড শরীরটার ওপর পিছলে পড়ছিল বলে সমস্ত শরীরটা থেকে একটা প্রখর জ্যোতি ঠিকরে পড়ছিল। বিদ্যুৎ গতিতে সেই রঙিন ছবিটা একটুও শব্দ না করে সামনের দিকে এগুতে লাগলো। তাই দেখে বিস্ময়ে আমার সমস্ত শরীরটা বিকল হয়ে যেতে লাগলো। বাঘটার মুখ ছিল সামনের দিকে, আমার বন্দুকের নলের ডান দিক দিয়ে, এবং ডান দিক থেকে খুব সামনেই তার ফুসফুস লক্ষ্য করে আমি গুলি ছুঁড়তে পারি। ধীরে ধীরে অতি সন্তর্পণে আমি বন্দুকটা হাতে নিলাম। যে মুহূর্তে বন্দুকটাকে আমি কাঁধের উপর তুলেছি, একটা উলু ঘাসের ডগায় বন্দুকটার নলটা ঘষে গিয়ে একটু সামান্য শব্দ হলো, কিন্তু সেই শব্দটা এতই ক্ষীণ যে কোনো মানুষের পক্ষেই তা শোনা সম্ভব ছিল না। আর বাঘ আর আমার মধ্যেকার ব্যবধান হলো প্রায় 8 গজ দূরে। তবুও সে শব্দটা সে ঠিক শুনেছে। সঙ্গে সঙ্গেই সে সাঁ করে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে একটা বীভৎস ভাব খেলা করতে লাগলো, আর আমার বন্দুকটাও তার যোগ্য জবাব দিতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলো। আমি বন্দুকের ট্রিগারে হাত রাখলাম। আমার বন্দুকটি এক ঝলক বিদ্যুৎ উদ্গীরণ করার সঙ্গে সঙ্গেই তার প্রচণ্ড আওয়াজ বনের নীরবতাকে আরো ঘন করে তুলল, আর বাঘ আর আমার সামনে গাঢ় ধোঁয়ার কুণ্ডলী বিরাজ করতে লাগলো। সামনে ধোঁয়ার বিরাট কুণ্ডলী দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে পড়লাম। তাড়াতাড়ি গায়ের জোরে বন্দুকের পশ্চাৎ ভাগটা খোলায় মন দিলাম। উদ্দেশ্য ছিল যে এই সুযোগে কতগুলো তাজা কার্তুজ দিয়ে চেম্বারটাকে ভর্তি করা, কিন্তু বন্দুকের অবস্থা লক্ষ্য করে আমি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লাম। হাত থেকে বন্দুকটা বিকেলে মাটিতে পড়ে যাওয়ার দরুন যেটুকু নষ্ট হতে বাকি ছিল, এখন বোকার মতো আমার ঝাঁকানিতে আর আচমকা গুলি ছোঁড়ায় অবশিষ্টটুকুও
একেবারে নষ্ট হয়ে বন্দুকটাকে একেবারে বিকল করে দিয়েছে। বন্দুকের হাতলটা ভেঙে গেছে একেবারে দুখান হয়ে। আর এই রকম অবস্থায় আমি বিমূঢ় অবস্থায় হতবম্বের মতো বসে আছি। আমার সামনে ধোঁয়ার আবরণটা তখনও সরে যায়নি, তাই বাঘ ও আমি উভয়েরই দৃষ্টির আড়ালে। কিন্তু তার গলার আওয়াজ আমাকে জানিয়ে দিচ্ছিল যে সেটা গুলিবিদ্ধ হয়ে মাটিতে ছটফট করছে, আর রাগে গর্জন করে বনের রাত্রিকালের নীরবতাকে ব্যঙ্গ করছে। তার কিছুক্ষণ বাদেই একটানা একটা করুণ স্বর তার কণ্ঠ থেকে বেরিয়ে আসতে লাগলো। তারপর একটা মরণাহত মুমূর্ষ কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর আর সেই শব্দটা শুনতে পাওয়া গেল না। ধোঁয়া কেটে যেতে দেখা গেল একেবারে সামনেই বিরাট চ্যাঙারে শরীরটা পড়ে আছে। বনের রাজা রাজকীয়ভাবে চিরনিদ্রায় নিদ্রিত। সে দৃশ্য বড় করুণ, অথচ বড় সুন্দর। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 6:40। সেখানে আরও কিছুক্ষণ, এই প্রায় 10 মিনিট মতন অপেক্ষা করে আমি ঢিবি থেকে অবতরণ করলাম মাটিতে। বাঘটার কাছে গিয়ে তার ল্যাজটা স্পর্শ করলাম। স্পর্শ করেই মনটা ভারী রকমের বিমর্ষ হয়ে পড়ল। আবার নিজেকে এত বড় বীরকে যুদ্ধে পরাজিত করার ফলে মনে বেশ একটু অহংকারও হলো। আমি এবার সে স্থান পরিত্যাগ করে মাথার কাছে এসে দাঁড়ালাম। তারপর দেখতে পেলাম সেই ছায়াচ্ছন্ন বনভূমির আড়াল থেকে বেরিয়ে এলেন বুড়ো চাচা। তিনি আমার কথা শুনে আদপে গ্রামে ফিরে যাননি, কারণ আমাকে একা জঙ্গলের মধ্যে ফেলে রেখে তিনি নিশ্চিন্তে বাড়ি ফিরে গিয়ে বিশ্রাম নেবেন, এরকম হীন ব্যবহার করা তার পক্ষে ধারণা করাও সম্ভব ছিল না। তাই তিনি নিকটবর্তী একটা গাছের আড়ালে আত্মগোপন করে সব কিছু নিজের চোখে দেখেছিলেন এবং সমস্ত কিছুই নিজের কানে শুনেছিলেন। যা হোক, আমি যখন বাঘটার সামনে দাঁড়িয়ে দুঃখ এবং আনন্দের স্রোতে ক্রমান্বয়ে নিমগ্ন হচ্ছিলাম, তখন তিনি তাড়াতাড়ি গাছ থেকে নেমে এসে আমার কপালে স্নেহ চুম্বন করলেন। তারপর বনের একধারে চলে গেলেন আমাকে সেখানে ফেলে রেখেই, এবং তারপর আমার অজানা একটা গাছের কতকগুলো পাতা নিয়ে এলেন ছিঁড়ে। তারপর দুহাতে সেই পাতাগুলোকে ছড়িয়ে দিলেন বনরাজার মৃতদেহে। এইভাবে তিনি তার শ্রদ্ধাঞ্জলি দিলেন এবং মৃত রাজার আত্মার শান্তি প্রার্থনা করলেন। তারপর তিনি আমাকে সঙ্গে করে গ্রামে ফিরে এলেন। একজন বৃদ্ধ লোক ডগমগ হয়ে গর্বে আর আনন্দে, আর তার শিষ্য গর্বে আর আনন্দে বুক ফুলিয়ে গ্রামের দিকে চলল। গোটা গ্রামে আমার বাঘ মারার খবরটা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। দলে দলে লোক এলো আমাকে কেবল চোখে দেখতে। লক্ষ্য করলাম হরিণনয়না মেয়েটিও তাদের সঙ্গে এসেছিল। উত্তেজনায় আমার নিঃশ্বাস প্রশ্বাসের গতি খুব দ্রুত হয়ে পড়ল। অবশ্য তার কোমল হৃদয়ের বিস্ময় ও উত্তেজনার দোলা আমাকে বেশি আনন্দ দিয়েছিল, এবং আমি তাতে এত বেশি আনন্দিত হয়েছিলাম যে বোধহয় পৃথিবীর প্রেমনগরী রোম সাম্রাজ্যের উত্থান পতনের দোলাও আমার হৃদয়কে এমনভাবে স্পর্শ করতে পারত না। শেষ হলো সেট জংয়ের লেখা আমার প্রথম শিকার। আমাদের গল্প পাঠ ও উপস্থাপনা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভুলবেন না সাবস্ক্রাইব করতে বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আজকের মতো ধন্যবাদ।